আমার এই কুয়াশার মধ্যে যাওয়ার ইচ্ছে করছিল না, ইন্ডিয়া বদল আছে বলে যাচ্ছি না, তো আমি যেতাম না। কেন কেন কেন? কুয়াশা ছিল, অনেক অনেক ঠান্ডা লাগতো। हेलो एवरीवन एंड वेलकम बैक अगेन टू आवर चैनल जिंदगी लाइफ। आज तारीख होच्छे 26 जनवरी 2024 एंड हैप्पी बिलेटेड रिपब्लिक डे टू यू ऑल। हाँ, रिपब्लिक डे बिलेटेड बिकज आज के तो ये भिडियोटा अपलोड होबे ना, কিছুদিন পর আপলোড হবে। 26 জানুয়ারি 2024 আজকের এই তারিখটা আমরা সবাই মিলে বেরোচ্ছি একটি ডে আউটিংয়ে। তো অনেক কিছু আছে বনগাঁয় দেখার মতন, বিশেষ কিছু জায়গা আছে, সেইগুলো আমরা কভার করব এবং আপনাদেরও জানাবো এবং ওভারঅল এক্সপিরিয়েন্সটা এবং খরচাপাতি কেমন কি হয় সেইগুলি জানাবো আপনাদেরকে। তাহলে বনগাঁ আমরা যাচ্ছি তো? কোথায় যাচ্ছি বনগাঁয় আমরা? বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। একটু জোরে বলো, বুঝতে পারছি না। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। ও তাই, তাহলে রোনাও জানে। আর এই আমাদের এই জার্নিতে আরেকটি ফ্যামিলি সঙ্গ দেবে, সেটা হচ্ছে সৌরভ দা এবং অন্তিমা এবং ওর ছেলে। ডোনার সাথে ওর স্কুলেই পড়ে। আমার এই কুয়াশার মধ্যে যাওয়ার ইচ্ছে করছিল না, ইন্ডিয়া বদল আছে বলে যাচ্ছি না, তো আমি যেতাম না। কেন কেন কেন? কুয়াশা ছিল, অনেক অনেক ঠান্ডা লাগতো। বাইরে কিন্তু টেম্পারেচার 12, এখন প্রায় এই আমি যখন সকালে উঠলাম দেখলাম এই 12 মতন আছে, এই 6:30 7টা নাগাদ। আর এখনও প্রচণ্ড কুয়াশা, মেঘলা ওয়েদার, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাক, ডোনা তো কোনো রকমে উঠছিলই না, তবে ওই ঘোড়ার নাম শুনলে টুক করে বলাতে উঠে গেল। আর শুনলেন কী বলছে, পাকা হয়ে যাচ্ছে। আর ওইভাবে বাচ্চার মতন কথা বলেও না, ওই আহ্লাদে ভাব, একটা আহ্লাদে কথাবার্তা, এই আর কি। যত বড় হয়েছে তত পাকা হচ্ছে। তাই সবাইকে হ্যাপি বিলেটেড রিপাবলিক ডে বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। পাড়ার টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই বারাসাত স্টেশন। আমাদের টোটো ফেয়ার ছিল 15 টাকা প্রতি ব্যক্তি। বারাসাত স্টেশন থেকে আবার বনগাঁ যাওয়ার ট্রেন ফেয়ার হচ্ছে 15 টাকা প্রতি ব্যক্তি। আর আমরা 8:15 নাগাদ বারাসাত টু বনগাঁ লোকাল ধরার চেষ্টা করি। সকাল সকাল পরিবেশের এই বিশুদ্ধ বাতাস এবং গ্রাম্য পরিবেশের অনুভূতি গায়ে নিয়ে এগিয়ে চলেছি বনগাঁর দিকে। লোকাল ট্রেনে কখনোই যাত্রাটা কমপ্লিট বলে মনে হবে না যতক্ষণ না আপনি কিছু টুকটাক খাওয়ার ট্রেন থেকে না নিয়ে খাচ্ছেন। আর এর মজাটাও কিন্তু ডিফারেন্ট, মজাই আলাদা। আর এইভাবে আড্ডা ইয়ার্কি আর খাওয়া দাওয়া খেতে খেতে কীভাবে আমরা খুব অল্প টাইমের মধ্যেই বারাসাত থেকে বনগাঁ পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আনুমানিক সময় নিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন। একজন গম্ভীর মুখ নিয়ে বসে আছে, সঙ্গী হারিয়ে গেছে বলে, হাতি দলছুট হয়ে গেছে বলে, যেমনি দলছুট হাতি হয় দলছুট নিহা। খুব দুঃখ, আরেকজনের দুঃখ খুব। দেখো, ওর বন্ধু চলে গেছে বলে, যদি বনগাঁয় আপনি একদিনে ডে আউটিং করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব সকাল 9টার মধ্যে বনগাঁয় ঢুকে যাওয়ার চেষ্টা করুন এবং প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনি যদি চান সেখান থেকে অটো রিজার্ভ করে বনগাঁ ঘুরতে পারেন। বাট যেহেতু আমাদের অলরেডি একটি ক্যাব সিরিডোরের জন্য বুক করা আছে, তাই আমরা সেই পর্যন্ত যাওয়ার জন্য একটি টোটো রিজার্ভ করে বাটার মোড়ে পৌঁছে গেলাম এবং সেখান থেকে আমাদের ক্যাব অলরেডি ওয়েট করছে। আর টোটোওয়ালাকে বলবেন 12পল্লী স্পোর্টিং ক্লাব নিয়ে যেতে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটি 35 ফুটের শিব ঠাকুরের একটি স্ট্যাচু দেখে নিতে পারবেন এবং তা সেখানেই রয়েছে এই লোকনাথ বাবার মন্দির। এই হলো আজকে আমাদের ক্যাব এবং সৌরভদা এবং অন্তিমা এরা আগেই অলরেডি ক্যাবের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল বাটার মোড়েই। প্ল্যানটা আমরা এইভাবে হয়েছি যে আগে স্টেশন থেকে যে সমস্ত সাইট সিনগুলো দূরে আছে সেইগুলো আগে ক্যাবের মাধ্যমে কভার করে নেব। তো আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বিভূতিভূষণ অভয়ারণ্য নামেও পরিচিত, যা পারমাদানে অবস্থিত। বনগাঁ মূল শহর থেকে বেরোলেই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। যারা গ্রাম্য পরিবেশকে খুব ভালোবাসেন বা মিস করেন তারা কিন্তু এই জার্নিটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তাই আমার রেকমেন্ডেশন রইল, প্লিজ অবশ্যই এই জায়গা কিন্তু যাবেন এবং প্রকৃতিকে অনুভব করতে থাকবেন। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা
পারমাদান বন নামেও পরিচিত। আপনি কিন্তু পজ করে এখানে কিন্তু এখানকার এন্ট্রি ফি ট্যারিফগুলো দেখে নিতে পারেন। এর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত এন্ট্রি এবং ম্যাক্সিমাম 4টের মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হয়। ঢুকে আপনি বাঁ হাতে একটি পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন এবং ডান দিকে আপনি সাইকেল বা বাইক রাখার জায়গাও দেখতে পেয়ে যাবেন। এই স্থানটি পিকনিকের জন্য খুব আদর্শ জায়গা এবং পিকনিকের জন্য এখানে অনেক ভিড় হয়। আজকে যদিও সেরকমভাবে আমি ক্রাউড দেখতে পেলাম না, তবে বাঁদিকে অনেকটা জায়গা এমটি আছে যেখানে কিন্তু ইজিলি প্রাইভেট ভেহিকেল বা বাস আপনি সহজে রাখতে পারেন। বোঝার সুবিধার্থে আমি এই অভয়ারণ্যের ম্যাপটি তুলে ধরলাম, পজ করে আপনি একবার চাইলে দেখে নিতে পারেন। এই 92 হেক্টর অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। সেই সঙ্গে অভয়ারণ্যের মধ্যেই দেখে নিতে পারেন ময়ূর, কিছু বিরল প্রজাতির কচ্ছপ, ম্যাকাউ, তোতা পাখি, মিঠু 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 বলো টিয়া, বলো মিঠু। মিঠু পায়রাগুলো কি বিরাট, দেখ একটুখানি হাইব্রিড। এখানে ছোট বাচ্চাদের প্লেইং এরিয়াও আছে, যেখানে বাচ্চারা নিয়ে বাবা মার তত্ত্বাবধানে এখানে খেলাধুলাও করে নিতে পারে। থাকাটা তো আলাদা ব্যাপার না, এখানেই ঘুরবো এখানেই। এই অভয়ারণ্যের ভিতরে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউস আছে, সেখানে আপনি অনায়াসেই 3টে ফ্যামিলি মিলে থাকতে পারেন। এই গেস্ট হাউসটা বুক করতে হলে বনগাঁর ভিডিও অফিস থেকে বুক করে নিতে হয়। এছাড়াও এই অভয়ারণ্যে আপনি দেখে নিতে পারেন হরিণ। এখানে প্রায় 250-এরও বেশি হরিণ আছে। এরপরেই নৌকো বিহারের পালা। পাশের ঘাট থেকেই আমরা নৌকো বুক করে বেশ আধ ঘন্টার জন্যে ঘুরে নিলাম ইছামতি নদী। ট্যারিফ পড়েছিল 200 টাকা। The other side of school might as well be Mexico. So far away, things look reasons আধা ঘন্টা নৌকো বিহারের পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল নীলকুঠি সাহেবের বাড়ি। এখানে উইন্টার সিজনে আসলে মোটামুটি ভালো লাগবে, বর্ষাকালে পারলে অ্যাভয়েড করুন। যতই যাই বলুক এই জঙ্গলে কিন্তু আমার যে অনুভব হচ্ছে জোকের একটা উৎপাত থাকতেই পারে, কেন গভীর অরণ্যই জায়গাটা। আর এখন পরবর্তী গন্তব্যস্থল আমরা চেষ্টা করছি নীলকুঠি যাওয়ার জন্যে, এবং বেশ অনেকটা হাঁটতে হচ্ছে। এই হাঁটাটা কিন্তু কম না, প্রায় আধা ঘন্টা মতো হাঁটতে হবে মনে হচ্ছে দেখে। দেখুন এবার আমি আসি আমার রিভিউ এবং ফিডব্যাকের কথা। আমি বেশ করে অনেক নামি নামি ব্লগারদের ব্লগ দেখেছি, নামগুলো উল্লেখ করতে চাই না। আমি যা অনুভব করলাম এই অভয়ারণ্যে, দেখুন 100 টাকা পার পারসন এন্ট্রি ফি, সেই পরিপ্রেক্ষিতে নট ভ্যালু ফর মানি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই কটা হরিণ, কিছু পাখি এবং কিছু কবুতর এবং খুব ছোটো সাইজের কিছু কচ্ছপ, বিরল প্রজাতির হতে পারে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এমন কিছু এক্সাইটিং নেই যেটার জন্য আপনি 100 টাকা খরচা করে আপনি দেখতে আসবেন। বা আমার কখনোই মনে হয় না এটা 100 টাকা দিয়ে ওয়ার্থ ইট একটা জায়গা। নট ভ্যালু ফর মানি অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু মি। একটা বেশ কিছু সাইড কভার করতে হবে, তার মধ্যে এই একটা সাইড করে নিলেন, দেখে নিলেন, ঠিক আছে, আদারওয়াইজ না। বাট আমি ওই সমস্ত ব্লগারদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, জাস্ট ভিডিওতে হাইক ক্রিয়েট করার কোনো মানেই হয় না যেখানে সেই জিনিসটাই নেই, সেই হাইক করার মতন জায়গায় নেই। হ্যাঁ, প্রকৃতিপ্রেমীর জন্য ভালো লাগতেই পারে, সেই ক্ষেত্রে আলাদা, পরিবেশটা ভালো, বাট না, তাও আমি বলবো খুব সাধারণ মানুষ হিসাবে আমার খুব একটা আহামরি কিছু লাগলো না। ওকে কাইন্ড অফ। হাঁটতে না পেরে অবশেষে ক্যাব করেই আমরা চলে এসেছি মঙ্গলগঞ্জের নীলকুঠিতে, বাংলার একটি ভূতের বাড়ি যা নামে পরিচিত। কথিত আছে রাতের অন্ধকারে এই জায়গাটি ভূতরে হয়ে যায়। আসলে কয়েক বছরের মধ্যে মঙ্গলগঞ্জ ভ্রমণ উৎসাহীদের মধ্যে বিশেষ করে ঘোষ ভিলা নীলকুঠির কারণে নিজের জন্য একটি নাম তৈরি করেছে। আজ নীলকুঠি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, তবে এটি একসময় মহারাজা মঙ্গলচন্দ্র নির্মাণ করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় অগণিত মুক্তিযোদ্ধা প্রাণ হারান এবং নীলকুঠির দেয়ালে সেই ইতিহাসে সাক্ষী হয়ে আছে। এবং এই নীলকুঠিকে কেন্দ্র করে মঙ্গলগঞ্জে বেশ কিছু ক্যাম্প গড়ে উঠেছে এবং ক্যাম্প থেকে রাত্রিবেলা গাইডরা নিয়ে আসে এই নীলকুঠিকে ভ্রমণ করার জন্য এবং তাদের কাছ থেকে
আপনি কিছু হাড় ঠান্ডা এবং ভূতের ঘটনা এবং তাদের অলৌকিক অভিজ্ঞতার কথা শুনতে পারবেন, যা আমার ব্যক্তিগতভাবে সম্পূর্ণই বানানো বলেই মনে হয়। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জায়গাটি পরিদর্শন করানোর চেষ্টা করছি। আমার কিন্তু কোনো দিক থেকেই ভূতরে বলে মনে হলো না, বরং মনে হচ্ছে অনেক পুরনো ভাঙাচোরা অবস্থায় বিস্তীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং এটা গ্রামের মানুষের কাছে খুবই একটি সাধারণ ব্যাপার, শহরের মানুষের কাছে যদিও একটি অলৌকিক ঘটনা বা ব্যতিক্রম ঘটনা বলেও মনে হতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্যাম্পগুলি একটি ফেক স্টোরির সাহায্য নিয়েছে, যাতে কিনা এই জায়গাটা একটা হাইপ ক্রিয়েট হয় এবং ভ্রমণ পিপাসু মানুষগুলি এই ক্যাম্পগুলোতে এসে ভিড় লাগায়। তা না হলে স্থানীয় বাসিন্দারা এই বাড়ির পিছনে জঙ্গলে ঘুরে বেড়াতেন না, বাড়ির ঠিক নিচে পোস্ট অফিস থাকতো না এবং এই বাড়ির গায়ে লাগোয়া একটি প্রাথমিক শিক্ষালয় আছে সেটাও থাকতো না। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন লোকে কিন্তু গম গম করছে। নীলকুঠি নিয়ে অনেকেই বলে অনেক ভূতুরে ব্যাপার, অনেক কিছুই, নানা রকম গল্পই না শোনা যায় এবং একটা ভূতের উপদ্রব আছে রাত্রিবেলা। তো আমি তো এলাম, আমি সন্ধ্যার দিকে এসেছি, কোনো রকম কোনো এমন কিছু ভাইবস নেই, কিছু এরকম অনুভূতি বা ফিলিংস হচ্ছেও না। প্লাস নাকি আমি অনেক ব্লগিংয়ে দেখেছি নাকি নেটওয়ার্ক থাকে না বা XYZ, কই আমার তো এখানে ফুল নেটওয়ার্ক আছে, কোনো রকম সেরকম তো ইম্প্যাক্ট আমার মনে হচ্ছে না। তো এটা অকারণ বাড়িয়ে চালিয়ে বলা, হ্যাঁ, কারণ এই জঙ্গলের জন্য একটু গাছ এমনি হতেই পারে, তার মানে এনেই যেখানে ভূত আছে বা কিছুই। নীলকুঠি বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। আপনি চাইলেন এখানেও নৌকো বিহার করতে পারেন। ট্যারিফ ওই একই, 200 টাকায় আধ ঘন্টার জন্য, এবং নদীর পাড়ে পিকনিকেরও ব্যবস্থা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন বনগাঁর 7 ভাই কায়তলার কালী মন্দির, যা খুবই জাগ্রত। আর আপনি যদি আসেন তাহলে এই ফুড ব্রিজটা কিন্তু উঠতে ভুলবেন না। সমস্ত কালী মাতার যে সমস্ত ভক্তরা আছেন তারা কিন্তু এই মন্দিরের ব্যাকগ্রাউন্ড কিন্তু আশা করি জানেন, তবে যে সমস্ত ভিউয়াররা এই মন্দির সম্পর্কে জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত একটু বলে রাখি যে 7 ভাইয়েরা ছিলেন ডাকাত, এবং ডাকাতি যখন করে তারা ফিরছিলেন তখন এই মন্দিরের পাড়েই মা কালী তাদেরকে দর্শন দিয়েছিলেন, এবং তাই জন্যেই 7 ভাইয়ের বড় ভাই তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে কিন্তু কোনো কালী মাতার মূর্তি নেই, এই যে বটগাছ আছে এই বটগাছের গুড়িতেই মা কালীর পুজো করা হয়। এই মন্দিরের ব্যাক সাইডে রয়েছে স্কুল এবং মাঠ। এই মাঠে পৌষ মাসে কিন্তু পৌষ মেলা অনুষ্ঠিত হয়, প্রায় 1 মাস ধরে এই মেলা আয়োজন হয় এবং শনিবার এবং মঙ্গলবার করে এই মেলাটি বসে। ইছামতি নদী ওপারেই আরেকটি জাগ্রত মন্দির আছে, যা এই 7 ভাই কায়তলার মন্দিরের পাশের ঘাট থেকেই আমরা ওই ঘাটে চলে যাই। আর এই নৌকা ভাড়া হচ্ছে 10 টাকা প্রতি ব্যক্তি। Sunshine on my face, I feel pretty great about today. My bride, I'll be waiting at the altar for you. সাধারণত এই মঙ্গলবার এবং শনিবার করে এই মন্দিরগুলিতে প্রচণ্ড ভিড় হয়ে থাকে, কিন্তু যেহেতু আজকে 26শে জানুয়ারি সেক্ষেত্রে আই থিঙ্ক ভিড়টা আজকে একটু কম বলেই মনে হচ্ছে। বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়ে এবার এগিয়ে যাওয়ার পালা আজকের এই ট্যুরে লাস্ট ডেস্টিনেশন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই মঙ্গলবার এবং শনিবারে বিকেল 4:30 থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার BSF-এর মধ্যে এবং রেঞ্জার্সের মধ্যে একটা ফ্ল্যাগ হোস্টিংয়ের আয়োজন করা হয়। এই শোটা আনুমানিক 15 মিনিট ধরে চলে। আপনারা যারা এই শোতে দেখতে ইন্টারেস্টেড তারা প্রত্যেকেই কিন্তু নিজের আই কার্ড ক্যারি করবেন, এবং বর্ডার গেটের আগে BSF-এর একটি কাউন্টারে আপনার এই আই কার্ড চেক করে এন্ট্রি করেই প্রবেশের জন্য অনুমোদন দেবেন। নোম্যান্স ল্যান্ডে দুটো গ্যালারি করা আছে, হোয়াইট পার্টটা হচ্ছে বাংলাদেশের আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। এই সেরিমনিটা কেমন হয় চলুন একটু দেখে নেওয়া যাক। Go there. जय श्रीमान, राष्ट्र प्रस्तुति करना चाहता हूँ। जय श्रीमान।
এই সেরেমনির 15 মিনিট ধরে চলেছিল এবং সেই 15 মিনিটের ভিডিওটা যদি এখানে তুলে ধরি তাহলে এই ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কি মুভমেন্টগুলো এই ব্লগে তুলে ধরলাম। এই সেরেমনির যদি পুরো অংশটা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি একটি নতুন ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে এই সেরেমনির ভিডিওটা তুলে ধরবো। এই ঘোরাঘুরির তালায় আজকে লাঞ্চটা খুব হালকার উপর দিয়ে গিয়েছিল, তাই বাটার মোড়ে ক্যাবটি ছেড়ে বাটার পরে এই রান্নাঘর নামক রেস্টুরেন্টে বসে আমরা ডিনারটা সেরে ফেলি এবং এখানকার ফুডের কোয়ালিটি এবং প্রাইস আমার কাছে খুবই ভ্যালিড বলেই মনে হয়েছে এবং খাবারের টেস্টও খুব ভালো ছিল। এইভাবে সেই সকাল থেকে রাত কীভাবে যে গড়িয়ে গেল ঘুরতে ঘুরতে বোঝাই গেল না। বনগাঁ থেকে আবার সেই লোকাল ট্রেন ধরে বারাসাত। আজকের এই ট্যুরটা আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেশন দিয়ে হেল্প করুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।